বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, প্রধান সমন্বয়ক রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব। এছাড়াও আমাদের সাথে ভারতের কাশ্মীর থেকে যুক্ত আছেন বিলাল ভাট, প্রধান সম্পাদক, আওয়ামী রিপোর্টার। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। Bilal Bhatt, thank you for joining today. Before we start the discussion, I would like to highlight some information for our audience, then I will come to you. Okay, প্রথমে যে বিষয়টি আমি একটু তুলে ধরতে চাই, বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান। বৃহস্পতিবার দোহায় কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে তিনি আশ্বাস দেন। বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। চলমান সংস্কার ও পুনর্গঠন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ আগামী বছরগুলোতে আরও শক্তিশালীভাবে আত্মপ্রকাশ করবে বলে আস্থা প্রকাশ করেন তিনি। আরেকটি তথ্য, তা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচন কমিশন সংস্কার নিয়ে রাজনৈতিক ঐক্যমত্যের অপেক্ষায় থাকবে না। কমিশনের আইন সিদ্ধ ক্ষমতার ভেতরে থেকে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি। বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুজান রাইলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। সিইসি বলেন, অস্ট্রেলিয়া একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে এবং এ লক্ষ্যে বাংলাদেশকে প্রয়োজনীয় সাহায্য করার আশ্বাস দিয়েছে তারা। ভোটার তালিকা হালনাগাদ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে। তিনি বলেছেন যে রাজনৈতিক বিষয়ে উদ্যোগ নেয়ার দায়িত্ব ঐকমত্য কমিশনের, এ বিষয়ে ইসি মন্তব্য করতে চায় না। তবে নির্বাচনকে কেন্দ্র করে যা যা করণীয় তা নিজেদের ক্ষমতার মধ্যে থেকেই প্রস্তুতি সম্পন্ন করছে নির্বাচন কমিশন। সবশেষ আরেকটি তথ্য, তা হচ্ছে কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার জেরে সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ পাকিস্তানের বিরুদ্ধে 5টি পদক্ষেপ নেয় ভারত। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে তার পাল্টায় বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে ওই বৈঠক হয়। বৈঠক শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো বিবৃতিতে সিদ্ধান্তগুলো জানানো হয়। পাকিস্তান অবিলম্বে ওয়াগা সীমান্ত চৌকি বন্ধ করছে। দেশটি বলছে এই পথ দিয়ে ভারত থেকে সব ধরনের চলাচল বন্ধ থাকবে। বৈধভাবে যারা এই পথ দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছেন তারা অবিলম্বে এখান দিয়ে ফেরত যেতে পারবেন, তবে 30 এপ্রিলের পর এই সুযোগ দেয়া হবে না। ভারতীয় নাগরিকদের দেয়া সব সার্ক ভিসা বাতিল করেছে পাকিস্তান। এই ভিসার আওতায় পাকিস্তানে অবস্থানরত সব ভারতীয় নাগরিককে 48 ঘন্টার মধ্যে দেশটি ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। অবশ্য শিখ ধর্মাবলম্বীদের জন্য এটি প্রযোজ্য হচ্ছে না। এই ছিল কিছু তথ্য। আমি আলোচনায় চলে যাব। আমি শুরুতে একটু যেতে চাই আমাদের অতিথি বিলাল ভাটের সাথে। বিলাল, I hope you can hear me and see me. Okay, Bilal, I would like to ask you what happened and what is going on in Pahalgaon and in Kashmir, according to locals. So, whatever happened, everybody knows that not occurred in here. And one among whatever happened in 2019. Bilal, can you speak louder? I cannot hear you properly. Yeah. Now, can you hear me now? Yeah, I can hear you. Yeah. Whatever is happening, this has like these 5 years. We Kashmiris are like victims of the terror. Whatever has happened, we can. We feel the pain. Every Kashmiri feels the pain. Whatever happened on that the very day. Bilal, your sound is dropping, Yeah. No, man. You just tell me what you were trying to say. Yeah. Yeah. What I was trying to tell you is on that very day, everybody's silence quickly changed. But every Kashmiri is pained with it. And every Kashmiri feels those 26 terrorists were massacred. And one among them was a Kashmiri itself. There was a Kashmiri Muslim as well. Whatever has happened, we don't know who was behind that. There are very sage in Kashmir.
we don't know. Calls it a false flag operation. Some calls it a and No, but Bilal, we never. Yeah, Bilal, yeah, yeah, yeah. the thing is, the Kashmir resistance, also known as the Resistance Front, they have claimed the responsibility. Yeah. Okay. So we never claim the authenticity of the thing. No, the Kashmir. It is the media that has. Uh, Kashmir Resistance Front is responsible for the terror attack which took place. We don't say that. No. This we don't say that they can't be behind this because they. We see in recent years. If there was any attack in Kashmir, the Kashmir Resistance Front used to openly, claim that responsibility. But this time we don't see clarity from the from their side. There is a world pressure right now. Whichever is the perpetrator of the violence, be it Pakistan, be it. Okay, Bilal. ওকে বিলাল, আইল গেট ব্যাক টু ইউ, আমি একটু আবু আলম শহীদ খান আপনার কাছে আসতে চাই। যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, বিলাল ভাট বলছিলেন, আমরা যেটি দেখতে পাচ্ছি যে ভারত পাকিস্তানের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। আপনি পরিস্থিতি কেমন দেখছেন? টানটান উত্তেজনা তো বিরাজ করছে পরিস্থিতি। ভারতের জন্য পাকিস্তান উভয় পক্ষের জন্য একটা চ্যালেঞ্জের পরিস্থিতি। ভারত গতকালকে কতগুলো পদক্ষেপ নিয়েছে, আজকে পাকিস্তান তার পাল্টা পদক্ষেপ নিয়েছে। আমরা তো এই এলাকায় শান্তি চাই এবং কাশ্মীরে অনেকদিন ধরেই অশান্তি বিরাজ করছে এবং কোনো কোনো সময় অনেক ঘটনা ঘটেছে, নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। কিন্তু গত পরশু বা তার আগের দিন যে ঘটনাটা ঘটেছে এটা খুবই নিন্দনীয়, ঘৃণ্য এবং এভাবে পর্যটকদের হত্যা করা যেই করুক, যেটা কেউ ষড়যন্ত্র বলতে পারেন, কেউ কোনো গোষ্ঠীর উপর দায় চাপাতে পারেন, যেভাবেই ঘটুক এই ঘটনার নিন্দা করার ভাষা আমাদের নেই এবং এরকম ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই জন্য, যেহেতু এটা ভারতের কাশ্মীরে পড়েছে, ভারত যে কাশ্মীর শাসন করে, সুতরাং ভারতের সেনাবাহিনী, পুলিশ এবং ভারতের প্রশাসন, ভারতের রাজনীতিবিদদের এই এখানে শান্তি নিয়ে আসা, শান্তি স্থাপন করা একটা খুব জরুরি বিষয়। আমরা সবাই জানি যে কাশ্মীরে তেমন কোনো শিল্প কারখানা নেই, তেমন ভাবে তাদের ব্যবসা বাণিজ্যও নেই। তারা নির্ভর করেন, কাশ্মীরের যে মানুষ আছেন তারা সবাই নির্ভর করেন এই পর্যটনের উপরে। তো কাশ্মীরের পর্যটন মুখ থুবড়ে পড়লে আসলে শেষ বিচারে সাধারণ মানুষ, যারা গরিব মানুষ, দরিদ্র মানুষ বা যারা খেটে খাওয়া মানুষ, যাদের এগুলোর উপর নির্ভর করতে হয় পর্যটনের উপরে, তারাই বিপদগ্রস্ত হবেন। এই কথাটা মাথায় রেখে আমাদের যত দ্রুত সম্ভব সেখানে যাতে শান্তি স্থাপিত হয় এই জন্য সবাই মিলে এটা চেষ্টা করতে হবে। মানে আমরা তো চেষ্টা করবো না, তারা চেষ্টা করবেন। আমরা যদি মনোবলটা তাদেরকে বাড়াতে পারি কিনা, তাদেরকে কোনো মানসিক সহায়তা করতে পারি কিনা, এরকম চিন্তা ভাবনা করতে হবে। আমাদের পক্ষ থেকে তো আমাদের প্রধান উপদেষ্টা ইতিমধ্যে এই ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি এটার নিন্দা জানিয়েছেন, সেটাই আমাদের বক্তব্য। জি, আবু আলম শহীদ খান, আমি আসবো নিশ্চয়ই আপনার কাছে। বিলাল ভাট, আই হোপ ইউ ক্যান হিয়ার মি। ওকে, আই উইল গেট ব্যাক টু ইউ। আমি একটু অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম আপনার কাছে আসি একই বিষয় নিয়ে। এই যে ভারত বাংলাদেশের মধ্যে যে উত্তেজনা বাড়ছে, টানটান উত্তেজনা, আবু আলম শহীদ খানও যেমনটা বলছিলেন, এক ধরনের যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে। প্রতিবেশী রাষ্ট্র, এই প্রতিবেশী রাষ্ট্র দুটি দেশের মধ্যকার যে পরিস্থিতি, বাংলাদেশের বাকি সব যদি বাদও দেয়, বাণিজ্য এবং কূটনীতিতে আসলে কতটা প্রভাব ফেলতে যাচ্ছে, আপনি এই ব্যাপারে কি বলবেন, অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম? আপনাদের ধন্যবাদ। আমি ধরেন টেকনিক্যাল প্রবলেমের কারণে অনেকক্ষণ পর্যন্ত যুক্ত হতে পারি নাই, সেই জন্য আপনাদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছি। প্রথমত আমি যেটা মনে করি যে কোনো ধরনের উত্তেজনা, যে কোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি তার নিজের যারা ভুক্তভোগী, যারা নিজের দেশের, তাদেরকে তো ক্ষতিগ্রস্ত করেই। খুব স্বাভাবিকভাবে যে সমস্ত দেশের সাথে ব্যবসা বাণিজ্য এবং ধরেন সাংস্কৃতিক আদান প্রদান, সেগুলি যাদের সাথে থাকে তারাও স্বাভাবিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়। আর বাংলাদেশ ভারতের ধরেন যে অবস্থান, সেইটা ধরেন খুবই একটা ব্যতিক্রম ধর্মী আসলে পরিস্থিতি। বাংলাদেশ এমন একটা দেশ যার হচ্ছে প্রায় তিন দিকেই আসলে ভারত, এবং তিন দিক থেকে আসলে ভারতের সাথে আমাদের বাণিজ্য করতে হয়।
তিন দিক থেকেই আমাদের দেশের মানুষজন তাদের সাথে যাওয়া আসা করে, ধর্মীয় কারণে, সাংস্কৃতিক কারণে, শিক্ষার কারণে, চিকিৎসার কারণে, বিভিন্ন ভাবে। তো এই রকমের পরিস্থিতি যখন আসলে তৈরি হয়, যেমন ধরেন পাকিস্তানের সাথে আমাদের যে তাদের সাথে বসার যে কথা ছিল, আপনারা জানেন ইতিমধ্যেই পাকিস্তান তার অস্বাভাবিক পরিস্থিতির কারণে জি। তার এই সফর স্থগিত করেছে। একই রকম দেখা যাবে যে আসলে বাংলাদেশ এমনিতেই এক ধরনের, ধরেন বাংলাদেশের পূর্ব দিকে তো এমনিতেই উত্তেজনা ছিল। আপনি মায়ানমারের অবস্থা আপনি জানেন যে একটা খুব টালমাটাল পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে। ভারতের পূর্ব দিকে ধরেন এই যে ওইখানকার মিজো কিংবা অন্যান্য আদিবাসী গোষ্ঠীর সাথে এক ধরনের সংকট চলতেছে, এবং সারা দুনিয়া জুড়ে, এর বাইরেও সারা দুনিয়া জুড়ে ট্রাম্প প্রশাসন, ওই দিক থেকে আসলে রাশিয়া, ইউক্রেন, এইসব মিলে আসলে বিশ্ব পরিস্থিতিটা, তারপরে নতুন করে এখন এই যে বাণিজ্য যে অবরোধ গুলো আসলে, আরে বাণিজ্য, যে বাণিজ্যের ক্ষেত্রে যে সমস্ত ধরেন অতিরিক্ত শুল্ক ইত্যাদি, এগুলিকে এক ধরনের ট্রেড ওয়ারই বলছে। এই যে জিনিসগুলি আসলে শুরু হয়েছে এরকম একটা পরিস্থিতিতে আমাদের মতো দুর্বল অর্থনীতির দেশ, আমাদের মতো যারা আসলে বিদেশের উপরে অনেকাংশে যারা আমাদের নির্ভর করতে হয়, সেই রকমের একটা দেশের প্রতিবেশীরা যদি আসলে খুব একটা উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পড়ে এবং তারা যদি কোনোভাবে তাদের উত্তেজনা নিরসন করতে না পারে, তাহলে স্বাভাবিকভাবেই এর ঘাত প্রতিঘাত আমাদেরকে মোকাবেলা করতে হবে। এবং এইগুলিকে বিবেচনায় রেখেই শহীদ ভাই যেরকম বললেন যে আমাদের জায়গা থেকে সুযোগ খুব কম, তারপরে আমাদের দিক থেকে আমরা যে আসলে এই সমস্ত বিষয়ে উদ্বিগ্ন এবং আমরা যে উভয় পক্ষকে আসলে সহায়তা করতে চাই, এখানকার টেনশন কমাতে চাই, এই মনোভাবটা যেন আমাদের দিক থেকে আসলে স্পষ্ট হয়, প্রকাশিত হয়, সেই উদ্যোগটুকু আমাদের দিক থেকে নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। জি, হাসনাত করিম, আপনাকে ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে। Bilal Bhatt, I would like to come to you and ask a question. I hope you can hear me now. The thing is, do you know or do you have any idea how many Bangladeshi students or tourists are there in Kashmir right now? Are they safe or are there any security threats for tourists? Is safe in Kashmir, especially tourists. Kashmiris have gained their everything, their lives, their homes. They are offering free hotel rooms. They are offering their homes. They are offering their lives. They are offering free services to the tourists who are in Kashmir. Tourists are absolutely safe in Kashmir. A lot of Bangladeshis, nowadays, you see, last year we had 3.5 million tourists in Kashmir. This year it would have gone record high, more than 3.5. But unfortunately, the incident, you see, there would be a certain decline. But when we talk about Bangladeshis, a lot of Bangladeshi tourists are coming to Kashmir, especially students, youngsters, and a lot of businessmen. They feel Kashmir like, they compare it with the Switzerland, and they come and they feel that it's better to be in Kashmir than anywhere else. Yeah. The other thing is that how do you see the way India and Pakistan they have responded to the Pahalgam incident? See, we already know, you have already discussed that in the beginning, that Pakistan, they had built a 5-point proposal in which they are going to restrict the Indus Water Treaty, and in response, you know that Pakistan is going to cancel the Simla Agreement, which was signed back in 1975, and so they are on loggerheads. Each country is on loggerheads, but we need to see the broader picture. It's where the both countries are going. There are clouds of war are simmering. There may be a fully blown out war if the things don't turn good, because in whole India we see the anger. There is a kind of anger in every individual, be it Kashmiri, be it any other Indian. Everybody is angry whatever has happened. Everybody wants revenge. So in that revenge thing, maybe things can turn ugly. And on the other side, we can see that Pakistan too, blames India for orchestrating terror in Balochistan. So each country is accusing one for
sort of terrorism, while when India is blaming them for terrorism in Kashmir, and vice versa, Pakistan is blaming them for the problem in Balochistan. So we never know where things will go. But as an analyst, we'll see that things are not good. For the first time in the history, you would see that Chief of Army Staff Munir, he has been openly blamed for this. This for the first time India is blaming their top most army general for the terror attack in Kashmir. Bilal, you were talking about clouds of war. If I see the Indian medias, how they're, displaying the news, is there any possibility of war? What is your observation as a journalist since you are working in Kashmir? What is the situation? You see, I don't think so. The war can take if you will take my opinion. As per me, I don't think so that there will be a fully blown out war. I don't think so because war is not Not a a blown out war, but the thing is in Kashmir, in the LOC area, is it going to be a confrontation? What do you think? There can be a small scale confrontation that you saw before when there was a Pulwama attack. You saw that there was we had Balakot strike. India struck Pakistan terror camps, and there was things went bad. So we can see that kind of thing can happen. A small scale war, there is a possibility, but I don't think so. There will be a fully blown out war against India, against Pakistan. So I don't think that would be any better option for India as of now. But uh, things are not good, as you see that the Hafiz Saeed, the topmost elite leader, he openly threatens Modi and threatens India for whatever is brewing in India right now, and so the hate is brewing up, and it can take an ugly turn. There can be more attacks. Maybe the operations that you see, the guerrilla warfare that you see in Balochistan, that you see in Kashmir, there may be escalation in that. But I don't think so. There will be a fully blown war, and yeah, there will be tension diplomatically. Like you see that they are stopping Sarkota. They are withdrawing the diplomats from each country is withdrawing diplomats from India and Pakistan. They are also stopping Sarakota for Indian students, and the vice versa. You see the other part is also doing the same thing. So you can see those kind of things, but I don't think so. There are a lot of things that's are popping up right now. Some are saying it's a political stunt because elections in BR are going on, or there is another possibility, the Waqf bill that everybody is well aware of, that the Waqf bill thing is going on, and a lot of Hindus are supporting Muslims in the Waqf bill. They are supporting them, but BJP feels weak, and wherever they Bilal, feel weak. Bilal, can I ask you? Can I ask you a question? The thing is, Yeah, yeah. what I have heard that in Indian media, some people they are talking about inside job. They're blaming the government. They're blaming the administration. What is your thought on that? Yeah, I was coming on that. Like, we saw that when the Pulwama attack took place, they were the Lieutenant Governor of the Kashmir, the former Satyapal Malik. He said it was an inside job. Everything was delayed. How could this be possible that such kind of a huge attack was carried on? And this was meant to, what happened in 2019, the Article 370. They did that. They did with Article 370, and it was on agenda of the BJP. And the same time, I told you the Waqf bill is on in the limelight. The Hindus are also supporting the Muslims on Waqf bill. So maybe
to win over this thing, it must have been a false flag operation. As you said, it can be an inside job for this to either win votes or either to, because you see the communal elements are always there. You know, the way the national Bilal, media is I portraying. have to take a break. Thank you. I will get back to you after taking the break. Stay with us. আমাকে একটি বিরতি নিতে হবে। আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠান নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজকে তিনজন অতিথি যুক্ত আছেন। আমি বিরতির পর একটু আবু আলম শহীদ খান আপনার কাছে আসতে চাই। বিলাল ভাটের সাথে আলোচনা করছিলাম, সে যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল এর মধ্যে একটি বিষয় যে ওয়াকফ বিল, এটি নিয়ে ভারতে আমরা যেমন উত্তেজনা দেখতে পাচ্ছি, বাংলাদেশেও আমরা দেখেছি যে বিভিন্ন সংগঠন অথবা অনেক মানুষজন এর প্রতিবাদ জানিয়েছে এই বিষয়টি নিয়ে। এটির একটি ধর্মীয় যে দিকটি, এর প্রভাব আসলে বাংলাদেশের সাধারণ মানুষের মনে ধর্মীয় মনোভাবের উপরে কতটা পড়তে পারে এবং ভারত বাংলাদেশ সম্পর্ক বর্তমানে যেই জায়গায় রয়েছে এই জায়গা থেকে আপনি কিভাবে দেখছেন বিষয়টা? ওয়াকফ বিল যেটা ভারতের পার্লামেন্টে পাশ হয়েছে সেটা অবশ্যই একটা অন্যায্য বিল এবং এটা অন্যায় হয়েছে এরকমটাই আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে। তো বাংলাদেশের নাগরিক হিসাবে এই বিল পাশ হওয়ার ভিত্তিতে বাংলাদেশ থেকে তো একটা রিয়াকশন দেওয়া হয়েছে। আমাদের উপদেষ্টা পরিষদের কেউ রিয়াকশন দিয়েছেন, প্রধান উপদেষ্টা দিয়েছেন কিনা আমি এখন মনে করতে পারছি না। আমরা অফিসিয়াল কোনো রিয়াকশন দিইনি ওইভাবে আনুষ্ঠানিকভাবে, কিন্তু ভারতে তো ভারতের মানুষেরা এটা নিয়ে অনেক প্রতিবাদ করতেন। এমনকি ভারতের যাদেরকে সন্তুষ্ট করতে চান মোদী সরকার, হিন্দুত্ববাদী একটা ইয়ে নিয়ে, তার চেতনা নিয়ে, সেখানে কিন্তু ভারতের মানুষেরা এই বিলের ব্যাপারে তাদের যে প্রতিবাদ সেটা অব্যাহত রেখেছেন। ভারতের প্রধান বিরোধী দল যেটা কংগ্রেস এবং অন্যান্য যে দলগুলো আছে তারাও এটা প্রতিবাদ করেছেন। এগুলো যদি আমি বলি যে এগুলো আসলে আগামী নির্বাচনে ভোট ব্যাংকটাকে আরো বড় করা হয়, যে এটা যদি তাদের যে হিন্দুত্ববাদী এজেন্ডা যেটা আছে বিজেপির, সেটাকে হয়তো তারা সাথে নিয়ে সামনে নিয়ে আসতে চান। এসব কারণে হয়তো এগুলো নিয়ে তারা আলোচনা করছেন এবং এই বিলটার ব্যাপারে হয়তো সর্বভারতীয় একটা প্রতিবাদ হবে। এবং ভবিষ্যতে যেহেতু পার্লামেন্টে বিজেপির একটা মেজরিটি আছে, তারা তো বিলটা পাশ করে ফেলেছেন, এখন এটা হয়তো আইনগতভাবে চ্যালেঞ্জ করা যাবে এবং হয়তো আমাদের সেখানকার যে বিচার বিভাগ আছে তাদের যে স্বাধীনতা আছে বা অনেক বিষয়ে বিচার বিভাগ ভালো রায় দিয়ে থাকেন, এটা আমরা প্রত্যাশা করতে পারি যে বিচার বিভাগে এটা এনে তারা এগুলো ট্রেড বেয়ার ডিসকাশন করে পরিপূর্ণভাবে দেখে তারপর তারা একটা রায় দিতে পারেন। বাট এটা তো প্রতিবাদ চলছে এবং প্রতিবাদ চলবে। ভবিষ্যতে যদি বিজেপির বদলে অন্য কোনো সরকার আসে, অন্য কোনো জোট সরকার কংগ্রেসের নেতৃত্বে বা অন্য কারো নেতৃত্বে প্রগতিশীল একটা সরকার আসে, তখনও তো এই বিলটা আমরা দেখতে পারবো যে এটা একটা ভালো ধরনের পরিবর্তন হয়েছে। জি, আবু আলম শহীদ খান, ধন্যবাদ। অ্যাডভোকেট হাসনাতকে আপনার কাছে একটি ভিন্ন প্রসঙ্গ নিয়ে আসি। নির্বাচন নিয়ে কথা হচ্ছিল, আমরা একটু বাংলাদেশের নির্বাচনের দিকে যাই। প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন যে নির্বাচন কমিশন সংস্কার নিয়ে রাজনৈতিক ঐকমত্যের অপেক্ষায় থাকবে না, কমিশনের আইন সিদ্ধ ক্ষমতার ভেতরে থেকে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। তাহলে এই যে সংস্কার কমিশনের, নির্বাচন সংস্কার কমিশন অথবা অন্যান্য সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো, অনেকে তো বলছেন, কোনো কোনো রাজনৈতিক দল বলছে, অনেক সংগঠন বলছে যে সংস্কার না হলে অথবা সংস্কারের বিষয়গুলোতে একটি ঐক্যমতে না পৌঁছালে অথবা রাজনৈতিক ঐকমত্য ছাড়া তারা নির্বাচনেই যাবে না। এই জায়গাটি আপনি কিভাবে দেখছেন অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম? এই যে আলাপটার দুইটা দিক আছে। একটা দিক হচ্ছে যেমন ধরেন প্রস্তুতির ব্যাপারটা কত, যেমন ধরেন আজকে ডিসেম্বরে হোক কিংবা ধরেন জুনেই হোক, ডিসেম্বর থেকে জুনের ভেতরে একটা নির্বাচন হবে বলে ধরেন সরকারের দিক থেকে একটা অঙ্গীকার আছে। এখন ওই যদি ডিসেম্বর থেকে জুনের ভেতরে নির্বাচন করতে হয় যে কোনো সময়, তাহলে তার জন্য কতগুলি রুটিন ওয়ার্ক আছে। সেই ধরনের প্রস্তুতি যদি তারা নেয় তাহলে সেইখানে আসলে সংস্কারের জন্য তাদের অপেক্ষা করার কিছু নাই। কিন্তু আমি স্পষ্ট না যে আসলে তারা এর বাইরের যে সমস্ত কাজ, যেমন ধরেন তারা আসলে দল নিবন্ধনের বিজ্ঞপ্তি দিয়েছেন। দল নিবন্ধনের বিজ্ঞপ্তিকে একটা পুরনো আইনে এই বিজ্ঞপ্তি দিয়েছেন এবং সংস্কার কমিশন যেটা হচ্ছে নির্বাচন বিষয়ক সংস্কার কমিশন,
সে কমিশন এটা আরো রিল্যাক্স করে তারা একটা রিকমেন্ডেশন দিয়েছে। তো আমরা যেটা দেখেছি যে এই রিকমেন্ডেশন আসার পরেও তারা এই রিকমেন্ডেশনকে কোনোভাবে বিবেচনায় না নিয়ে পূর্বের আইনে দল নিবন্ধনের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। এই ধরনের কার্যকলাপ যদি নির্বাচন কমিশন আসলে মনে করে যে এইগুলি তাদের আওতার মধ্যে আছে এবং তারা এটা করতে পারে, তাহলে নির্বাচন কমিশন আসলে এখানকার যে রাজনৈতিক দল যারা আসলে অভ্যুত্থানের সাথে ছিল তাদের অনেক ধরনের প্রশ্নের মুখে পড়বে, এবং সেটা এমন কি তাদের যে নিয়োগ, সেই নিয়োগ পর্যন্ত আসলে প্রশ্নের মধ্যে পড়তে পারে, কারণ তাদের নিয়োগ হয়েছে পুরনো আইনে। যে নিয়োগকে আসলে নিয়োগ পদ্ধতি নিয়ে এর আগে বহুবার পর্যন্ত বহুদিন বহুভাবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি প্রশ্ন তুলেছে, এবং সেই আইনকে আসলে পরিবর্তনের কথা এই আন্দোলনের মধ্যে ছিল। এবং বাংলাদেশের আন্দোলন যেটা হয়েছে, যেটা থেকে অভ্যুত্থান, তার একটা সূতিকাগার তো অবশ্যই নির্বাচন। মানে একটা যদি হয় আপনার সংস্কার, স্বৈরতন্ত্রকে আসলে মোকাবেলা করার একটা, এটাকে নির্মূল করা কিংবা এটাকে পরিবর্তন করা, তাহলে এইটারও সূতিকাগার হচ্ছে আসলে নির্বাচন। একটা ফেয়ার ইলেকশন না হইতে পারা, একটা ফেয়ার ইলেকশনের জন্য যে ধরনের আসলে নির্বাচন কমিশন থাকার কথা, নির্বাচন কমিশনের যে ধরনের আসলে ফেয়ারনেস থাকার কথা, এই জায়গাগুলি যে ধরনের আইন দিয়ে আসলে এখন পর্যন্ত মনে করা হয় যে আসলে নিশ্চিত করা যাবে, সেই রকমের পরামর্শ নির্বাচন সংস্কার কমিশন থেকে দেওয়া হচ্ছে। সেগুলির সাথে হয়তো রাজনৈতিক স্টেক হোল্ডার যারা আছে তারা আরো কিছু যোগ করবেন, বিয়োগ করবেন, কিংবা সেগুলির কোনো কোনো জায়গায় ঐক্যমত্য একটা তৈরি হবে। এখন তাদের যদি এটা মনে হয় যে এগুলিকে আসলে তাদের বিবেচনায় নেওয়ার দরকার নাই, তাহলে আসলে নির্বাচনকে কার্যত এক ধরনের, এটা নিয়ে পরে কথা উঠবে আমার ধারণা, যে এইটা আসলে কার্যত নির্বাচনকে আসলে অনেকাংশে এই অতিরিক্ত উৎসাহ, বাড়তি আগ্রহ আসলে কার্যত নির্বাচনকে পিছিয়ে দেবে। সেই ধরনের কার্যকলাপ থেকে তাদেরকে বিরত থাকায় আসলে জাতির স্বার্থে, দেশের স্বার্থে তাদের কার্যত বিরত থাকা উচিত হবে বলে আমি মনে করি। জি, আপনাকে ধন্যবাদ। আমি আসবো আবার আপনার কাছে নিশ্চয়ই। আবু আলম শহীদ খান, আপনার কাছে আসি আরেকটি বিষয় নিয়ে। আমরা যদি দেখি গত 5 আগস্টের পর 8 মাসে এনসিপি সহ বাংলাদেশের নতুন 22টি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে, 4টি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, দল আর প্ল্যাটফর্ম মিলিয়ে মোট 26টি। বাংলাদেশে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা আছে 50টি, এবং কেউ কেউ বলছেন যে রাজনীতির ঘোলা পানিতে মাছ শিকারে নেমেছেন অনেকে। এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? দেখেন, বাংলাদেশের রাজনৈতিক দল করতে তো কোনো বাধা নেই। আমাদের সংবিধান যদি আমরা একটু অনুসরণ করি, সেখানে মত প্রকাশের স্বাধীনতা, গোষ্ঠী গড়ে তোলার স্বাধীনতা, দল গড়ে তোলার স্বাধীনতা, এগুলো আছে। সুতরাং মানুষ রাজনৈতিক দল করতে চাইলে তারা করতে পারেন। যারা রাজনৈতিক দল করতে চান তারা করতে পারেন। যেভাবে রেজিস্ট্রেশনের মধ্যে আটকে রাখা হয়েছে কিছু রাজনৈতিক দলের ব্যবস্থাগুলি, তাদের রেজিস্ট্রেশন, সেটা নিয়ে তো কথাবার্তা হচ্ছে এবং এটাকে আরো সহজ করা যেতে পারে। এটা মহাসড়কের শতফুল ফুটতে দেওয়ার সাথে তুলনীয়। যে আপনার 5ই আগস্টের আগে বাংলাদেশের যে অবস্থা ছিল, সেই অবস্থা থেকে মুক্ত হওয়ার পরে বাংলাদেশে অনেকেই মনে করছেন যে তারা একটা রাজনৈতিক দল করে তাদের মতামতটা প্রকাশ করতে পারবেন। কেউ কেউ স্বার্থর কারণে করতে পারেন, সেটাও আমরা আলোচনা করতে পারি। বাট এখন পর্যন্ত তো আমরা এটা দেখছি না। হয়তো ভবিষ্যতে যখন জোট গঠন হবে, তখন জোটে হয়তো তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, জোটবদ্ধ হয়ে তারা নমিনেশনে ভাগ চাবেন, সিটের ভাগ চাবেন। তখন কি হয় সেটা সেই মুহূর্তে বিবেচনা করা যাবে বা বলা যাবে। কিন্তু এখন রাজনৈতিক দল করছে, আমি এগুলোকে স্বাগত জানাই। হ্যাঁ, হোক রাজনৈতিক দল, এবং এগুলো তো সবাইকেই তো টেস্টে যেতে হবে। রাজনৈতিক দল করলেই তো আপনি ক্ষমতার ভাগিদার হচ্ছেন না। রাজনৈতিক দল করার পরে আপনি জনগণের কাছে যাবেন, রাজনৈতিক দলের বক্তব্য নিয়ে তারা হাজির হবেন, তারা কি করতে চান, তাদের লক্ষ্য কি, তাদের উদ্দেশ্য কি, তাদের গঠনতন্ত্র কি, সব মিলিয়ে জনগণ যদি তাদেরকে অ্যাকসেপ্ট করে খুব ভালো কথা। এবং আপনি যে 50টা রাজনৈতিক দলের কথা বললেন, তার মধ্যে ধরেন 35টা দলের যদি ভোটের কথা আমরা চিন্তা করি অতীতের নির্বাচনে, তাদের তো 1% ভোটও নাই। সুতরাং ওটাও আমাদের একটা বিবেচনার বিষয়। কিন্তু আপনি কাউকে তো দল করতে বাধা দিতে পারবেন না। সুতরাং থাকুক, এরকম দল হোক। এবং দল করে যদি তারা চাঁদাবাজি করেন, দল করে যদি তারা কোনো অন্যায় কাজে লিপ্ত হন, দল করে যদি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেন, সেগুলো যখনই আমরা টের পাবো, আমরা যখন জানতে পারবো, মিডিয়া, জনগণ এবং অন্যান্য সরকারের দায়িত্ব হচ্ছে এগুলোকে প্রকাশ করে দেওয়া।
জি, ধন্যবাদ অ্যাডভোকেট হাসনাত কেয়ুম। আরেকটি প্রসঙ্গে আসি। কালো আইন হিসেবে পরিচিত বেশ কিছু আইন রয়েছে বাংলাদেশে। এর মধ্যে আমরা যদি দেখি যে 1974 সালের বিশেষ ক্ষমতা আইন, এই আইনটি আবারও সম্প্রতি আলোচনায় এসেছে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে মডেল মেঘনা আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক দেওয়া হয় এই আইনের অধীনে। এখন এই যে নিবর্তনমূলক আইনগুলো, এগুলো আসলে বাতিল করা হয় না কেন? যখন যারা রাজনৈতিক দলগুলো বিরোধী দলে থাকে তারা বলে যে এগুলো বাতিলের দাবি করে, কিন্তু সরকারে গেলে আবার দেখি যে তারা ভুলে যায়। এবং এই সংস্কৃতি চলে আসছে দীর্ঘদিন ধরেই। আসলে এর থেকে বের হওয়ার পথ কি বলবেন অ্যাডভোকেট হাসনাত কেয়ুম? না, পথ হচ্ছে এখনো পর্যন্ত যেটা ধরেন এই সময়ের মধ্যে আইসিটি নিয়ে ধরেন সবচেয়ে বেশি কথা হচ্ছে, কিন্তু তার চাইতে আমাদের এখানে তো এরকম আইন যেগুলি আপনি বলছেন, এরকম অন্তত 10টা 12টা আইন আমরা পাবো যেগুলি হচ্ছে একদম সরাসরি দমনমূলক, নিপীড়নমূলক এবং নিবর্তনমূলক। তার মধ্যে 74-এর এই স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট হচ্ছে এই বাংলাদেশের জন্য সবচেয়ে পুরনো এবং সবচেয়ে কঠোরতম আইনগুলির মধ্যে একটা। আপনি তো বলেছেন মেঘনা আলমের ব্যাপার, মেঘনা আলমের বাইরেও আমার জানা মতে অহিংস গণ অভ্যুত্থান আন্দোলন বলে একটা সংগঠন আছে, যারা আসলে সারা দেশে পাচারকৃত টাকা ফেরত এনে সেই টাকা যাতে জনগণের মধ্যে পুঁজি আকারে বন্টন করা হয়, এইরকম একটা আইন করার দাবিতে আন্দোলন করছে। এইবার যখন আসলে এই 5 আগস্টের পরে যখন তারা ঢাকা শহরে সমাবেশ করতে আসতে চাইছে, সেই সময়টা একভাবে অস্থির ছিল, কিন্তু তখন তাদেরকে আসলে বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করা হয়েছে, এটা একটা। কিন্তু তাদেরকে ওই যে 420, 406 এরকম আর পাশাপাশি স্পেশাল পাওয়ার সেক্টর ধরেন 15টি এরকম মানে যেগুলো স্যাবোটাজের যে কথা আছে, সেই সেই ধারাগুলিও তাদেরকে আসলে যুক্ত করে ওই মামলাগুলিতে তাদেরকে দেওয়া হয়েছে। তার মানে এটা বিভিন্ন জনকে যখনই ভয় দেখানোর প্রয়োজন হয়, যখনই আসলে কাউকে নাগরিক অধিকার থেকে, তার সংবিধান স্বীকৃত অধিকার থেকে বঞ্চিত করার প্রয়োজন মনে করে নির্বাহী বিভাগ, তখন একটা সময় কাল পর্যন্ত তাদেরকে বিনা বিচারে আটকে রাখা, বিনা কারণ কারণ দেখানো ছাড়া আটকে রাখা, বিনা ওয়ারেন্টে আটকে রাখা, এরকম ধরনের নিবর্তনমূলক কাজগুলি তারা করে আসছে। এটা একেবারে 74 সাল থেকে শুরু হয়ে আজকে পর্যন্ত অব্যাহত আছে। এর ভিতরে আমরা 2বার অভ্যুত্থান করেছি গণতন্ত্রের জন্য, এবং এখন তো এটা চলমান। বাংলাদেশে যে সমস্ত আইনকে আসলে আমাদের এখানে সংস্কার নিয়ে 2টা কথা বলা হয়, যে এক ধরনের সংস্কার হচ্ছে আপনার সংবিধান সংস্কারের সাথে সম্পর্কিত, আরেক ধরনের সংস্কার আপনি ইচ্ছা করলে অর্ডিন্যান্স দিয়ে করতে পারেন, যেগুলি পরবর্তীতে রেটিফাইড হইলেই হয়। তো এই আইনগুলিকে তারা স্থগিত করতে পারে, তারা বাতিল করতে পারে, অথবা স্থগিত করে পরবর্তী সরকারের বিবেচনার জন্য রেখে দিতে পারে। কিন্তু আমরা দেখতেছি এটা ভয়াবহ রকমের ভাবে অপব্যবহার হচ্ছে বা ব্যবহার হচ্ছে। এমনকি আপনার তো বরিশালের ধরেন র্যাব আবার ধরেন বিনা বিচারে মানুষকে হত্যা করেছে, সেই ঘটনাগুলি ঘটতেছে। এইটা ধরেন 8 মাস নয়, অভ্যুত্থানের এত বড় অভ্যুত্থানের 8 মাসের মধ্যে যেটা ঘটতেছে, এটা দুর্ভাগ্যজনক। আমরা মনে করি যে এগুলির জন্য যদি আবারও আসলে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হয়, এটাকে আসলে বাস্তবায়ন করার জন্য যদি আবার রাজপথে নামতে হয় মানুষকে, সেটা বাংলাদেশের জন্য একটা দুর্ভাগ্যজনক ব্যাপারের মানে পুনরাবৃত্তি হবে আর কি। আমরা আশা করতে চাই এবং আমরা সরকারকে বলতে চাই যেন তারা এই সমস্ত পদ থেকে সরে আসে, এবং এই সমস্ত আইনের অন্তত বাতিল না করলে তারা যেন কার্যকারিতা স্থগিত করে, এবং পরবর্তী সরকারের জন্য যেন ওগুলি বিবেচনার জন্য যেন তারা আসলে কোনো না কোনো একটা রিকমেন্ডেশন রাখে। জি, আবু আলম শহীদ খান, একই বিষয় আমি একটু আপনার কাছে যে প্রশ্নটি রাখি, যে বর্তমানে তো অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে, কোনো রাজনৈতিক সরকার আসলে রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নেই। অন্তর্বর্তীকালীন সরকার তো এই বিষয়গুলোর ব্যাপারে ব্যবস্থা নিতে পারে, যেমনটা অ্যাডভোকেট হাসনাত কেয়ুম বলছিলেন, এগুলো বাতিল করতে পারে, স্থগিত করতে পারে, অথবা পরবর্তী সরকারের জন্য বিষয়গুলো বিবেচনার জন্য রাখতে পারে। কিন্তু সেখানে দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই আইনটি ব্যবহার হচ্ছে। আপনি কি বলবেন এই ব্যাপারে? এটা একেবারেই প্রত্যাশিত নয়। রাজনৈতিক দলগুলো গত 50 বছর ধরে এই আইনটি রেখেছে অপব্যবহারের জন্য, বিনা বিচারে আটক রাখার জন্য, জুলুম করার জন্য। যে কটা কালাকানুন আছে, 10টা 12টা 15টা যাই আছে, এগুলোর ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার খুবই দ্রুত সিদ্ধান্ত নিতে পারতেন এবং দ্রুতই এই আইনগুলোকে স্থগিত বা বাতিল করে দিতে পারতেন। এটার জন্য তো আর সংবিধান সংস্কারের দরকার নেই বা সংবিধান সংশোধনেরও দরকার নেই। তারা বড় বড় সংস্কারের কথা বলছেন, বড় বড় জিনিস নিয়ে আলোচনা করছেন, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো যেটা তারা করতে পারেন সেটা তারা কেন করছেন না, এই প্রশ্নের জবাব তাদের কাছেই
জানতে হবে। এখন আমি তো এখানে নাই, কেউ তাকে কাকে জিজ্ঞেস করবো? আপনি আমাদের আসনাদ কায়ুম সাহেব আছে, উনি তো জানেন যে আমাদের বিচার বিভাগে এখন কি চলছে। এটা তো আইন, আইন তো হলো পুলিশ এই নিবর্তনমূলক আইনগুলো ব্যবহার করতে। এটা বিচার বিভাগও এগুলোর ব্যাপারে তাদের মতামত আছে, মন্তব্য আছে, 54 ধারা আছে, আরো অনেক ধারা আছে। এখন যে মামলাগুলো হচ্ছে, যে মামলায় নানান ভাবে বিভিন্ন লোককে আপনি ফাঁসিয়ে দেওয়া হচ্ছে বিনা কারণে, এবং মানে এই মামলাগুলোর কোনো মেরিট নাই, এটা ওনারা সবাই জানেন, আইনবিদরা জানেন, আইনজীবীরা এইসব নিয়ে কথা বলছেন। এখন পর্যন্ত গত 8 মাসে এইসব মামলা তো তদন্ত করে শেষ করা হয়নি, এবং এইসব মামলায় আপনার তারপরে জামিন নিতে গেলে হাইকোর্টে অনেক দিন ধরে জামিন দেওয়া হচ্ছিল না। এখন 8 সপ্তাহের বা কয়েক সপ্তাহের একটা ইন্টারিম বেল দেওয়া হয়, এবং তাদেরকে বলা হয় আপনারা জাজ কোর্টে হাজির হন। এবং যখন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোনো জেলায় আপনারা হাজির হচ্ছেন, তখন তাদেরকে আবার জেলখানায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো এইগুলো তো আইনের শাসন না। এখন আইনের টিচার, একজন অধ্যাপক আইন আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, উনি নিশ্চয়ই জানেন, ওনার কাছে সব খবর আছে, উনি নিশ্চয়ই জানেন এগুলো আইনের শাসন নয়। ওনারা এই বিষয়ে কথা বলেন, আমাদের আইজিপি সাহেব কথা বলেছেন, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। কোনো মামলায়, মিথ্যা মামলা বলেন, হয়রানিমূলক মামলা বলেন, গাইবি মামলা বলেন, এগুলোর কোনোটারই সমাধান হয়নি। এমনকি জামিনও দেওয়া হচ্ছে না, এবং জামিন পেয়েও জেল গেট থেকে বের হওয়ার সময় দেখা যাচ্ছে মব তৈরি করা হচ্ছে, এবং মব তৈরি করে আবার তাকে পুলিশ স্টেশনে নিয়ে যায় আরেকটা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, এবং মামলা জোর করে দেওয়া হচ্ছে। তা অন্তর্বর্তীকালীন সরকার তো একটা নির্বাচন করবেন, নির্বাচন যখনই করবেন তখন তো আপনার এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি মবের কাছে থাকে, মবক্রেসি চলতে থাকে, যেটা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, অনেক নাকি তারা অলরেডি সহ্য করেছেন, আর সহ্য করা হবে না। তারপরে কি দেখলাম? তারপরে খুলনাতে কুয়েটের যে আন্দোলন, সেই আন্দোলনে তাদের 31 জন ছাত্রের বহিষ্কার আদেশ হয়েছিল, এটা প্রত্যাহার হলো, খুব ভালো কথা। হল বন্ধ করে দেওয়া হয়েছিল, হল খুলে দেওয়া হলো। এরপরে তার কিছু থাকে না। এখন তাদের দাবি হচ্ছে ভিসি এবং প্রো ভিসি কে তারা রাখবেন না, আর তারা সিদ্ধান্ত নেবেন কে ভিসি হবেন, কে প্রো ভিসি হবেন না। এবং রাত 1টার সময় সরকার দয়া করে একটা আদেশ জারি করে জানালেন যে ভিসি প্রো ভিসির আদেশটা, যাদের নিয়োগ আদেশ, বাতিল করা হলো। এগুলো কি? এগুলো তো হলো মপতন্ত্র, এগুলো তো কোনো আইনের শাসন না। সুতরাং আইনের শাসন বলতে যেটা বোঝায়, সেটা যে নেই দেশে, এবং সেটার যে প্রয়োগ হচ্ছে না ঠিক মতো, এবং কালাকানুন গুলোকে ব্যবহার করা হচ্ছে, এই বিষয়ে আমাদের উপদেষ্টা, আইন উপদেষ্টা জানেন, নিশ্চয়ই আমাদের প্রধান উপদেষ্টার কাছে একটা রিপোর্ট আছে, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জানেন, এবং তারা সকলেই জানেন। তারপরেও কেন কোনো পদক্ষেপ বা সুরাহা করা হচ্ছে না, এটা একটা বড় প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর আমার কাছে নেই, বাট এটা জনগণের প্রশ্ন, এবং এই প্রশ্নটা ধীরে ধীরে কিন্তু অনেক বড় প্রশ্ন হয়ে দেখা দেবে ভবিষ্যতে। জি, অ্যাডভোকেট হাসনাত কেউম যেমনটা বলছিলেন আবুল মোহাম্মদ শহীদ খান, আমি একটু বলি 5 আগস্টের পরে সাধারণ মানুষের যে প্রত্যাশা এবং অন্তর্বর্তী সরকারকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে প্রত্যাশা, সেই জায়গা থেকে যদি একটু আমরা দেখি যে এই যে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার্থে বিষয়টি, এটি আসলে কতটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন? বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আমরা কথা বলি, বিচার বিভাগ আসলে কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে বর্তমান সময়ে? না, ওইটা তো আসলে শহীদ ভাই যেটা বললো এবং আমরা যেটা দেখছি, এটা হচ্ছে খুবই দুর্ভাগ্যজনক। এখন ধরেন একটা সময় পর্যন্ত আমরা এটা মনে করেছি যে আসলে দীর্ঘদিনের একটা বিশৃঙ্খলা ছিল, এই বিশৃঙ্খলা কাটায় উঠতে একটু সময় লাগতে পারে, কিন্তু সেই সময়টা আসলে কয় মাস? সেই সময়টা প্রায় তো ধরেন এটা 8 মাস 9 মাসের মতো আসলে পার হচ্ছে। তো তার ভেতর দিয়ে কোনো ধরনের শৃঙ্খলা, কোনো ধরনের আসলে উন্নয়ন, যেহেতু পরিস্থিতির কোনো উন্নতি আমরা দেখছি না, বরং এটা এই আগের যে ধরেন এক ধরনের বন্দিত্বেরও একটা ধরনের শৃঙ্খলা ছিল, বা একটা ধরেন নিয়ন্ত্রিত এক ধরনের শৃঙ্খলা ছিল, সেই জায়গাটাও ধরেন আজকে অনেকাংশে এরকম অবস্থা হয়েছে, যেটাকে আসলে মবক্রেসির কাছে আসলে সমস্ত কিছু এখন পর্যন্ত আসলে আহ পড়ে আছে। এবং মবকে আসলে নিয়ন্ত্রণ করার জন্য সরকারের দিক থেকে সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে যে মব হচ্ছে, কিন্তু মবকে এবং আন্দোলনকে একাকার করে ফেলা হচ্ছে। আপনার একটা গণতান্ত্রিক আন্দোলনকে যখন আপনি মব এবং গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে জনগণের আন্দোলন এবং মবকে যখন একাকার করে ফেলা হয়, তখন তো আপনি মবকে আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।
এবং মব যখন আসলে সরকারের দিক থেকে আসলে এক ধরনের প্রশ্রয় পায়, তখন আসলে এই মব বন্ধ করা খুব কঠিন হয়ে পড়ে। এবং মব বন্ধ না হইলে এখন পর্যন্ত যে পরিস্থিতি দাঁড়াইছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, বিচার বিভাগ বলেন, কোনোটাই আসলে ঠিক মতো কাজ করছে না। তো সেই ক্ষেত্রে সরকারের দায়িত্বশীল যারা আছে, সরকারের পক্ষ থেকে এসব ব্যাপারে তারা নিজেরা হয় তাদেরকে পারতে হবে, অথবা বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দলের সমর্থন নিয়ে তারা ক্ষমতায় আছেন, সেই সমস্ত রাজনৈতিক দলের সাথে তাদের খোলামেলা বসতে হবে, তাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা তারা চাইতে হবে। কিন্তু এইখানেও রাজনৈতিক দলগুলির সাথেও তাদের এক ধরনের কৃত্রিম দূরত্ব তারা ইচ্ছাকৃতভাবে তৈরি করছে বলে আমার মনে হয়। কারণ আমরা দেখি যে সরকার যেটা যেটা করতে চাইছে, তখন আসলে রাজনৈতিক দলগুলির কাছ থেকে তারা মতামতের জন্য সবাইকে ডেকে নিয়ে এক ধরনের আসলে তাদের পক্ষে একটা সবার মধ্যে একটা ঐক্য মত তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু জনগণ যে সমস্ত জায়গায় আক্রান্ত হচ্ছে, জনগণ যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, জনগণ যে সমস্ত আচরণের কারণে, কিংবা দেশের ইমেজ যে সমস্ত কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিচার বিভাগ কিংবা আসলে সমাজের স্বাভাবিকতা অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, আমরা একদম শেষ সময় আছি, যদি শেষ করতেন। আমি এটা শেষ করি এক লাইন। জি, তখন আসলে সরকার যে ধরনের উদ্যোগ নিতে পারে বলে আমাদের কাছে মনে হয়, যে তাদের হয় তাদের প্রতিষ্ঠানগুলিকে দিয়ে করবে, আর প্রতিষ্ঠান না হলে আসলে সরকারের বাইরে যে সমস্ত রাজনৈতিক এবং সামাজিক সংগঠন আছে তাদের সাথে আসলে আলোচনা করে তাদের সহায়তা নেবে। সেই ক্ষেত্রেও তাদের কোনো আন্তরিক উদ্যোগ আমার চোখে পড়ে না। জি, আপনাকে অনেক ধন্যবাদ অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। আবু কালাম মোহাম্মদ শহীদ খান, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন, আপনাদের সাথে নিশ্চয় অন্য কোনোদিন দেখা হবে এবং আমাদের দর্শকরা আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। বিলাল ভাট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং টুডে। আই হোপ টু সি ইউ এগেইন, উইল টক এগেইন। থ্যাংক ইউ। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।